দর্শক, নারীদের কথা অনুষ্ঠানে প্রতিবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নের সাফল্যগুলোকে তুলে ধরার লক্ষ্যে আবারও আমি আফরিন আপনাদের সামনে চলে এসেছি। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নারীদের কথা অনুষ্ঠানে। বর্তমানে আমাদের নারীরা ব্যতিক্রমী ও চ্যালেঞ্জিং পেশায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন এবং সাফল্য অর্জন করছেন। সেই হিসেবে আমি বলবো তারা কিন্তু যোদ্ধা, সাহসী যোদ্ধা। সেরকমই দুইজন সাহসী যোদ্ধা আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে অতিথিদের সাথে পরিচিত হয়ে নেই। শুরুতে আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন রাজিয়া সুলতানা। এরপরে আমার সাথে আরও একজন আছেন, তিনি হচ্ছেন রেখা রানী অধিকারী। আপনাদের দুইজনকেই স্বাগত আমাদের আজকে নারীদের কথা অনুষ্ঠানে। দর্শক, অতিথিদের সাথে পরিচিত হয়ে নিলাম, তবে প্রতিবারের মতো চলুন দেখে আসি ছোট্ট একটি তথ্যচিত্র। আমরা জানি কৃষি ও এর উপখাতের মূল চালিকা শক্তি হচ্ছে নারী, এবং জরিপে দেখা গেছে কৃষি খাতের ২১টি ধাপের মধ্যে নারীর অংশগ্রহণ ১৭টি ধাপে, আর সেটা পুরুষের চেয়ে নারীর উপস্থিতি ৬০ থেকে ৬৫% বেশি। বলা বাহুল্য, বর্তমান সরকার নারী ও কৃষি বান্ধব সরকার। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার করতে এই সরকার খাস জমি বিতরণ এবং ব্যাংক ঋণের জন্য কিষাণী কার্ড প্রবর্তন করেছে। কৃষি উন্নয়ন ও কৃষি অর্থনীতি টিকিয়ে রাখার জন্য নারী কৃষি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার দিয়েছে। শুধু তাই নয়, কৃষিতে নারী শ্রমিকের মজুরি বৈষম্য দূরীকরণ এবং সমকাজে সমমজুরি নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। কারণ নারীর ভাগ্য উন্নয়ন হলেই কৃষি উন্নয়ন সহ অন্যান্য উন্নয়ন ও সমৃদ্ধি আরও বেগবান হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় নারী ক্ষমতায়নের জন্য দৃঢ়প্রত্যয়ী। তিনি বাংলাদেশ সংবিধানে ২৮ নম্বর অনুচ্ছেদে নারী ও পুরুষের সমান অধিকারের কথা নিশ্চিত করেছেন। এই লক্ষ্যেই আমরা বলছি, আসুন শুধু সরকারই নয়, পাশাপাশি আমরাও নারীর বৈষম্য দূরীকরণে সচেষ্ট হই এবং সম অধিকারে নারীর পাশে দাঁড়াই। দর্শক, তথ্যচিত্রটি দেখলাম, তাহলে আর দেরি না করে চলুন আমাদের আজকের অতিথিদের সাথে কথা বলবো। শুরুতে আমি রাজিয়া আপা আপনার কাছে আসতে চাই। ২০১৯ সালের ১২ই ফেব্রুয়ারি একটি পত্রিকা খবর থেকে আমরা জানতে পারি আপনার কৃষিকাজের দক্ষতার কথা। এই কাজের শুরুটা কিভাবে হলো, ছোট করে জানবো আমরা। আসলে আমি বড় হয়েছে একটি মফস্বল এরিয়াতে, এটা হচ্ছে উত্তরার পাশাপাশি। তো ওইটা গ্রাম আর শহরের সমন্বয় ছিল। তো ওই গ্রামটা একটা সময় দেখি যে ইট পাথরের নগরে পরিণত হয়েছে। তো সেই সময় বিটিভিতে একটা প্রোগ্রাম হতো, মাটি ও মানুষ। সেই মাটি ও মানুষ প্রোগ্রামে কৃষি বিষয়ক অনেক প্রোগ্রাম হতো। তো ওই প্রোগ্রামে যে কৃষক যে সাফল্যের কথাগুলো বলতো বা আপনার তার সাকসেসের কথাগুলো বলতো, তখন আমি ওই কৃষকের জায়গায় আমি আমার নিজেকে দেখতাম যে যদি বড় হই তাহলে আমি কৃষিকাজের আমার পেশা হিসেবে নিব। তো সেই ভালোবাসা, ভালো লাগা থেকেই আমি আমার ক্যারিয়ারটাকে কৃষি পেশার সাথে জড়িত করেছি। আপা, আপনি যেই সময়টার কথা বলছেন সেই সময়ে আপনার বয়স কত ছিল? আর ৭-৮ বছর হবে। সেই সময়টা আমি আমার বাবা মায়ের পাশাপাশি ওনাদের কাজে হেল্প করতাম আর কি। আমার মা একজন মহিষী নারী, সে আমার বাবাকে মানে কৃষিকাজের বিষয়ে অনেক হেল্প করতো। মায়ের সাথে সাথে থেকে বাবার কাছ থেকে এই কাজগুলো শেখা আর কি। এবার আমি রেখা আপার কাছে যেতে চাচ্ছি। রেখা আপা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটি আমি জানতে চাইবো সেটি হচ্ছে, আপনার ব্যাপারে আমরা জেনেছি যে নিজস্ব উৎপাদিত সবজি থেকে আপনি আচার উৎপাদন করে থাকেন এই কাজে, এবং আপনি বিশেষ অনেক ভালো পরিচিতি লাভ করেছেন। এই ইচ্ছাটা কিভাবে হলো আপনার, শুরুটা জানবো। আমি শুরু করি ২০১৪ সালে। ছোটবেলা থেকে আমি এগুলি আমার মা ঠাকুরমাকে দেখতাম, তখনই নিজেই একটু উৎসাহ ছিলাম, দেখতাম ওকে মারে কীভাবে তৈরি করে তারা, ওটা আমার মাথায় ছিল। তারপরে আমার যখন বিয়ে হয়ে যায়, আমার শ্বশুরবাড়ি অনেক জায়গায়, ওখানে ওনারা আমার হাজব্যান্ড ছোটোবেলা থেকেই তার মানে স্টুডেন্ট লাইফ থেকেই তার নার্সারি ছিল, ওখানে তার আমলকি, জলপাই, তেঁতুল, বড়ই, চালতা এই গাছগুলি আছে। তো তার ইচ্ছে ছিল আমি একটা কোম্পানি করব বা একটা কাজ করব, আমার আন্ডারে অনেক কাজ করবে। এখন দেখলাম আমার সাথে মিলে গেছে। প্রাথমিক অবস্থায় আমার অত ভালো ছিল না অবস্থানটা। আমি ৫০,০০০ টাকা লোন নিলাম। লোনটা কোত্থেকে পেয়েছিলেন? একটি বাড়ি একটি খামার।
এই লোনটি যে আপনি নিয়েছিলেন, ঋণ, এই ঋণটি কি সরকারিভাবে পেয়েছিলেন? হ্যাঁ, সরকারি পর্যায়ে ছিল। এই জন্য প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, মানে আমার অত কোনো কষ্ট হয় নাই ওই ঋণটা পেতে। ওটা দিয়ে আমি শুরু করি প্রাথমিকভাবে আমলকি দিয়ে, আমলকির মোরব্বা আমি তৈরি করি, এটা করে অনেক সাড়া পেয়েছি। আপনার এই আমলকির মোরব্বা এখন সবার মুখে মুখেই এটি সুনাম ছড়িয়ে গেছে। আমলকির মোরব্বা, রসুন আদা মিক্সড সবজির আচার, চালতার আচার, আমার নিজেদের প্রোডাক্ট এগুলি সব আপনি নিজে হাতেই করেন? হ্যাঁ, সব আমি, হেল্পিং হ্যান্ড আমার হাজব্যান্ড আর আমরা দুজনে সব করি। এখন আমার 26 কোয়ালিটির আচার আছে। প্রতিটা সরকারি মেলায় আমি কিন্তু সুযোগ পাই, আমাকে চিঠি দেয় আগের থেকেই। আপনি যখন আচার নিয়ে কাজ শুরু করবেন ভেবেছিলেন, এটার আগে কি কখনো ভেবেছেন যে না এই কৃষি কাজের সাথে আপনি সম্পৃক্ত থাকবেন বা এই কাজেই আপনি আত্মনিয়োগ করবেন? প্রাথমিকভাবে আসলে ওই সময় তো লেখাপড়া করছি, এটা ভাবি নাই, কিন্তু আস্তে আস্তে যখন জীবনের প্রয়োজনে তাগিদে আর কি এটা শুরু করলাম। এবার রাজিয়া আপা, আপনার কাছে আসতে চাই। আপনি শুরু করেছিলেন কৃষিকাজ দিয়েই, যখন আপনি এই কাজটি শুরু করলেন নিশ্চয়ই পরিবার থেকে বা আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে নিশ্চয়ই অনেক ধরনের বাধা এসেছিল, যেহেতু আপনি একজন নারী। আমি বলবো আমার হাজবেন্ডের ফ্যামিলি থেকে পুরোপুরি সাপোর্ট ছিল। আমার হাজবেন্ডও আমার মতো, সে কৃষিকাজকে খুব পছন্দ করে। আবার আমার শ্বশুর, সে তো আমার সাথে থেকেই কাজ করছে, একজন মানে আমার সাথে মানে কাঁধে কাঁধ মিলে আমার শ্বশুর কাজ করছে। আশেপাশে আত্মীয় স্বজন প্রথমে তারা কিন্তু আমার কাজকে একদমই পছন্দ করে নাই বা সাপোর্ট করে নাই, যে লেখাপড়া শেষ করে কেন মাটির সাথে সারাদিন থাকতে হবে, কেন কৃষিকাজ করতে হবে, জবও তো করতে পারে। যখন আমি আস্তে আস্তে আমার অ্যাচিভমেন্টগুলো দেখা শুরু করলো তারা, এখন কিন্তু তারা আমাকে বিভিন্নভাবে পরিচয় দিতে গর্ববোধ করে যে এ আমার বোন, এ আমার আন্টি, এ আমাদের ছেলের বউ, এইভাবে এখন কিন্তু আমাকে মানে পরিচিত দিতে ওরা পছন্দ করেন। মানে গতানুগতিক যে প্রথা আছে সেই প্রথাটা ভেঙে একজন কৃষি উদ্যোক্তা হয়ে উঠেছেন, গড়ে উঠেছেন, এবং এর জন্য কিন্তু আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে যেরকম আপনি বলছিলেন। তো সেই ক্ষেত্রে ওই পরিস্থিতিটা আপনি কিভাবে সামলে উঠেছিলেন? আসলে যখন আমি কাজ করতে যেতাম তখন এলাকার মানুষও আমাকে মানে হেল্প করতো না, যে টাকা আছে সেটা নষ্ট করতে আসছে। তো আমি ওনাদের পজিটিভ দিকগুলো দেখাতাম, যে আমাদের দেশ না পুরো ওয়ার্ল্ডেই মেয়েরা কাজ করতেছে, এটা একটা স্বাধীন পেশা। তো এখানে তো মাটির সাথে কাজ করে যদি আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারেন তাহলে তো এটা খারাপ কিছু না। যেখানে লেবারের দাম 200 টাকা সেখানে 300 টাকা নেওয়ার চেষ্টা করতে। আমি প্রথমে এইভাবে হোঁচটও খেয়েছি, কিন্তু পরে ধীরে ধীরে এগুলো আমি বুঝে ফেলছি কিভাবে করতে হয়। ওই অঞ্চলটাতে মোটামুটি এখন সবাই আধুনিক সনাতন পদ্ধতি ছেড়ে আধুনিক কৃষিতে এখন একটা এরিয়াটার নামই হয়ে গেছে, যে ওখানে মানুষজন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছে। রেখা আপা, মানে আপনি সবজিজাত উপকরণ থেকে আচার বানাচ্ছেন, খাবারের জিনিস বানাচ্ছেন, পরিবারের লোকজন বা প্রথমে প্রতিবেশীরা কি এভাবে কখনো বলেছে যে এটা কি করছো, সময় নষ্ট, টাকা নষ্ট, অযথা কেন এরকম করছো? যেহেতু আচার আমাদের বাজারে কিন্তু এখন অহরহ বড় বড় প্রতিষ্ঠানের থেকেই আমরা আচার কিনতে পারছি বয়মের। তো সেই ক্ষেত্রে আপনি যখন নিজের হাতে বানাচ্ছিলেন তখন কি এরকম কখনো হতাশা অনুভব হয়েছিল কি আপনার? হ্যাঁ, প্রথম দিক দিয়ে আমাকে হয়েছে এটা, যে আমি প্রথম তো চাকরি করতাম, আমি একটা ট্রেনার ছিলাম, সেখান থেকে আমি আচার নিজে বানাচ্ছি, এটা সবাই একটু অন্য চোখেই দেখতো। পরে আমি কারো কথা শুনি নাই, নিজে এগিয়ে গেছি। প্রথমে আমলকি, জলপাই, তেঁতুল, বড়ই, এই সব ধরনের দেশীয় ফল যেগুলি, এই ফল দিয়ে শুরু করছি বানানো। আমি কারো কথাই শুনি না, অনেক বাধা আসছে, আমার ভাই, আমার মা, বাবা সবাই বলছে শিক্ষিত হয়ে কেন এই কাজ করবি তুই, কিন্তু আমার এটা ভালো লাগতো। আমি প্রথমে শখ করে করতে আসছি, পরে আমি কিন্তু এটা পেশা হিসেবেই নিয়েছি। তো প্রথম দিকে তো নিশ্চয়ই আপনাকে হোঁচট খেতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে। এরপরে আবার ঘুরে দাঁড়িয়েছেন। হ্যাঁ। তো সেই সাহসটা কোথা থেকে পেলেন? আমার হাজব্যান্ড, উনি আমার পাশে ছিলেন সব সময়, উনি আমাকে অনেক হেল্প করছে এই কাজে, যার জন্য আমি সামনে আগে যেতে পারছি, এখনও করছি। সবাই এখন তো মোটামুটি আমি পরিচিত, খুব সবাই আমাকে ভালোবাসছে, আমার আচার খেয়ে সবাই বলছে যে খুব ভালো। যে কোনো মেলা হয়, সরকারি মেলাগুলো আমাকে সুযোগ দেয় এখানে। দর্শক, রেখা আপার কাছ থেকে যেমনটি শুনছিলাম যে তার স্বামী তাকে এই যুদ্ধে সাহায্য করেছিলেন এবং সহযোগিতা করেছিলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ঠিক জীবনসঙ্গী যদি এইভাবে পাশে থাকে, সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, অবশ্যই যে কোনো পরিস্থিতি, কঠিন পরিস্থিতি সম্মুখীন হয়ে
যুদ্ধে জয়লাভ করা সম্ভব। রেখা আপা, আপনার কাছ থেকে শুনছিলাম আপনার পরিবার থেকে কিভাবে আপনি সাহায্য সহযোগিতা পেয়েছিলেন, এবং এই কামনাই করব যাতে আপনাদের মতন যারা নারী আছেন তারা যেন তাদের পরিবার থেকে এই সাহায্য সহযোগিতাটা পেয়ে থাকে, তাহলেই কিন্তু নারীরা এগিয়ে যাবে। এবারে আসবো রাজিয়া আপা আপনার কাছে। আপনি আপনার কৃষি কাজের বীজগুলো কিভাবে জোগাড় করে থাকেন এবং সরকার ও কৃষি অধিদপ্তরের কি কি সুযোগ সুবিধা এখন পর্যন্ত পেয়েছেন আপনি? 2013-14 দিকে তখন কিন্তু কোনো ব্যাংক মানে কৃষিকাজে সরাসরি করতো না, কৃষি উদ্যোক্তাদের সাপোর্ট দিত না, বা বিশেষ করে নারীদের সাপোর্ট দিত না। তো 2017-18 পর থেকে আপনার ব্যাংকের মানে সরকারের যে নীতিমালা সেটার মধ্যে বলা হলো যে সরাসরি কৃষি উদ্যোক্তাদের লোন দিতে হবে এবং কম পার্সেন্টে লোন দিতে হবে, এবং ব্যাংকদের এটা একটা বাধ্য করে দেওয়া হয়েছিল যে লোনটা এনজিওরা নিয়ে নিত। হ্যাঁ, পরে দেখা গেল যে 4%-এ আমি বেসরকারি ব্যাংক থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই কিন্তু আমাদের কয়েকজনকে আমাদের 4%-এ লোন দেওয়া হলো, এবং এটা এখনো চলমান আছে। এই লোনটি পাওয়ার পরে আপনার ব্যবসায়িক নিশ্চয়ই অনেক সুবিধা হয়েছে যে ব্যবসার যে কাজটা সম্প্রসারণ করতে। জি জি। এবং আজকে আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন, প্রতিষ্ঠিত একজন নারী। জি জি। ওই সময় আপনি প্রথম কোন কাজটা করেছিলেন? ব্যবসার পরিধিটা বাড়িয়েছি। আগে যেমন 17 বিঘার মধ্যে ছিল, ওইটা 50 বিঘাতে চলে গেছিল। তো ওখানে দেখা গেছে যে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। পুরুষের পাশাপাশি আমি এখানে নারীদের বেশি অগ্রাধিকার দিতাম যে আমার কাজে তারা সাপোর্ট করবে, কারণ মহিলাদের দেখা গেল যে লেবার হিসাবেও মহিলাদের মজুরিটা কম দিত। তা আমি কিন্তু দেখি যে মহিলারা বেশি কাজ করে পুরুষদের থেকে। তারা চা খেতে যায়, বিভিন্ন সময় পান সিগারেট খেতে যায়, মহিলারা কিন্তু সেটা করে না। আমি যখন বাইরে থেকে লেবার আনতাম মহিলাদেরই বেশি আনতাম, এবং আমি কিন্তু সমান মজুরিটাই দিতাম। আমার সাথে অনেকগুলো ফ্যামিলি জড়িত হয়ে যায় আমার কাজের পরিধির সাথে, কারণ যখন একটা 50 বিঘার একটা প্রজেক্ট তৈরি হয় সেখানে কিন্তু 1-2 জন লোক দিয়ে চালানো যায় না, এটা প্রায় 20-25 জনের একটা কর্মসংস্থানের ওখানে হয়ে যায়। তো সেই কাজটা করেছি। আর আমি যে বীজের বিষয়টা, বীজের যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা কিন্তু বিভিন্ন সরকারি প্রণোদনা প্রজেক্ট দেয়। আমি অনেক পাইলট প্রজেক্ট পেয়েছি সরকার থেকে। ওখানে ওরা সার, বীজ এবং আনুষঙ্গিক কীটনাশক মানে জৈব সার সব দিয়ে দেয়। আপনি নিশ্চয়ই সরকারিভাবে স্বীকৃত অনেক পুরস্কার পেয়েছেন, সেইগুলো ছোট করে একটু জানবো। প্রথমেই পেয়েছি বঙ্গবন্ধু কৃষি পদক, যেটা যে সরকারিভাবে এটা দেওয়া হয়, সেটা আমাকে প্রধানমন্ত্রী দিয়েছেন। তারপরে হচ্ছে দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড বাই চ্যানেল আই কৃষি অ্যাওয়ার্ড, তারপরে হচ্ছে আইডিএলসি প্রথম আলো অ্যাওয়ার্ড। আমার অ্যাচিভমেন্ট মোটামুটি অনেক ভালোই, আলহামদুলিল্লাহ। কোন সালে প্রথম পুরস্কারটি পেয়েছিলেন? 2018-তে। এবার আমি রেখা আপার কাছে যেতে চাচ্ছি। আপনি সরকারি কি কি সুযোগ সুবিধা এখন পর্যন্ত পেয়েছেন, এবং সেগুলো কিভাবে আপনাকে আপনার ব্যবসাকে আরো সম্প্রসারিত করতে সুবিধা দিয়েছে, একটু ছোট করে জানবো। সরকারি সুযোগ সুবিধা যেটা, আমি মেলাগুলি প্রতিটা মেলায় আমাকে সুযোগ দিচ্ছেন। আগের থেকে আমাকে 15 দিন আগে থেকেই বলে দেয় মালগুলি তৈরি করার জন্য, এই সুযোগটা পেয়েছি। আর আরেকটা যেটা কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের মাঝে কৃষকের বাজার সংসদ ভবনের সামনে যে ওখানে 16 নম্বরের স্টলটা আমাকে দিয়েছে, ওখানে আমি বিক্রি করতে পারতেছি। কারণ আমি এখন পর্যন্ত ক্ষুদ্র, আমার পক্ষে সম্ভব না যে 20 লাখ 25 লাখ টাকা দিয়ে একটা দোকান ভাড়া নিব, এই করবো, ওখানে বিক্রি করে আমি ওটা সরকারিভাবে করা, তো ওখানে আমাদের কোনো লাগে না। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই যে সরকারিভাবে যে সুবিধাটা আপনি পাচ্ছেন, এতে কিন্তু আপনি আপনার গ্রাহকদের কাছে চলে আসতে পারছেন, যে একেবারেই গ্রাহক পর্যায়ে এসে আপনি আপনার প্রস্তুতকৃত যে পণ্যটি সেটি আপনি গ্রাহকদের কাছে বিক্রি করতে পারছেন। এই সুবিধাটা কিন্তু মানে আমাদের বর্তমান সরকারের জন্যই ওনার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কারণেই হয়েছে। দর্শক, রেখা আপার মুখ থেকেই কিন্তু আমরা শুনলাম উনি একজন সাধারণ গৃহিণী ছিলেন, সেই থেকে উনি সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতা পেয়ে, ট্রেনিং পেয়ে আজ তিনি সফল একজন কৃষি উদ্যোক্তা। রাজিয়া আপা, খামারে আপনি কি কি বিষয় নিয়ে কি কি জিনিস আপনি চাষ করে থাকেন? শুরু হয়েছিল কিন্তু হাঁস দিয়ে। তো হাঁসের ফার্মিংয়ের পাশাপাশি আমি সবজি, ফরেন ভেজিটেবল যেগুলো চাইনিজ ক্যাবেজ, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, রেড ক্যাবেজ, ব্রোকলি, তারপর হচ্ছে স্কোয়াশ, এগুলো চাষ শুরু করি। তো এইগুলো তো শুধু শীতেই হয়,
তো আমার সারা বছর সবজি চাষ করতে হলে আমাকে দেশীয় সবজিতে আসতে হবে। তখন আমি বেগুন, মরিচ, তারপরে হচ্ছে লাউ, মানে সিজনাল যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো চাষ করি। পাশাপাশি আমার গরুর ফার্ম আছে এবং ওখান থেকে আমি জৈব সার করি। আর বর্তমানে 70% আমার ফ্লাওয়ার ফার্মিংয়ে চলে গেছি। আমার ডাচ রোজের একটা বাগান আছে, ওখান থেকে আমার প্রতিদিন আগারগা ফুল মার্কেটে ফুল আসে। রাজিয়া আপা, তাহলে আমরা বলতে পারি যে আপনি একজন মাল্টি কৃষি উদ্যোক্তা, কারণ আপনি একদিকে হাঁস গবাদি পশুপালন লালন পালন করছেন, আবার একদিকে কৃষি কাজের সাথে জড়িত, আবার চারা রোপণ থেকে শুরু করে সমস্ত এই কাজগুলি আপনি একাই করে যাচ্ছেন। এই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানে কর্মচারী কতজন আছে? আমাদের আসলে আমার বেতনে কাজ করে 3 জন, আর আমরা ডে লেবার নেই। আমার দেখা গেল কোনো দিন 10 জন, 15 জন, 20 জন, যখন যা লাগে তা আমরা ওই ডে লেবার দিয়ে কাজ করি। মানে 2-3 জন থাকে, ওরা পুরাটাই দেখভাল করে, এক একটা সেক্টর এক একজন দেখে। জিজ্ঞেস করা হয় যে আপনার মাসিক ইনকাম কতটুকু আসে? আসলে এটা মাসে হিসাব করা যায় না, আমাদের হচ্ছে 3 মাস 4 মাসের একটা ইয়ে থাকে, কোয়ার্টারলি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো ওইভাবে হিসাব করলে দেখা যায় বছরে আমার 10-12 লাখ টাকার মতো টার্নওভার থাকে আর কি। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আর বাকি 10 জন নারীর জন্য পথ প্রদর্শক। জি জি জি। রেখা আপা, আপনি কি কি চাষ করেন আপনার বাড়িতে এবং কত রকমের আচার আপনি উৎপাদন করতে পারেন এখন? অনেক গাছ আছে আমার। এটা হাজব্যান্ডেরই, স্টুডেন্ট লাইফ থেকে তার নার্সারি ছিল। চালতা আছে, তেঁতুল আছে, বড়ই আছে, মানে সবই দেশীয় ফল। দেশীয় ফলগুলি যে আম, এগুলি সবই আছে ওখানে। তাহলে বিদেশি কোনো ফলের চাষ হয় না আপনার ওখানে? বিদেশি ফলের নেই। এমনিতে আপনার মাসিক ইনকাম কতটুকু আসে? সঠিকভাবে এটা বলা যায় না, কোনো মাসে অনেক বেশি। যেমন ফল মেলা গেল, জাতীয় ফল মেলা, আমি 3 দিনে 84,000 টাকা বিক্রি করছি ওখানে। এরকম মেলা হলে আমার অনেক বেশি হয়। রেখাপা, আপনি যেরকম আচার নিজের উদ্যোগে বানিয়েছেন, এরকম কি আপনি কাউকে শেখাচ্ছেন যে আপনার কাছ থেকে শিখে আরো একজন কেউ স্বাবলম্বী হোক? হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার এলাকাতে আপনি শিখাচ্ছেন নারীদের? হ্যাঁ, অনেকে বসে আছে কিভাবে করা যায়, কিভাবে করলে ভালো হয়। শুধু আচার না, এছাড়া আমি লাড়ু করি বিভিন্ন রকমের। ওই লাড়ুগুলিও ওদের শিখাইছে যে এইভাবে করতে হবে। আপনাদের দুজনের কাছেই শেষ প্রশ্ন, আপনারা একটা ব্যতিক্রমী চ্যালেঞ্জিং একটা কাজে আপনারা নিয়োজিত আছেন এবং সাফল্য অর্জন করেছেন। ভবিষ্যতে যদি কোনো নারী আপনাদের দেখে উদ্বুদ্ধ হয়ে কৃষি কাজে আসতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি বলবো যারা এই কাজে তাদের ক্যারিয়ার গড়তে চায়, অবশ্যই তাকে জেনে শুনে আসতে হবে এবং সবচেয়ে হচ্ছে আগে ট্রেনিং নিয়ে আসতে হবে। কারণ কৃষিকাজটা একটা গাছ লাগাই দিলেই কিন্তু আপনার ওইটা থেকে ফল আসে না। ওইটা কৃষিকাজটা একটা টোটালি একটা সায়েন্স। ওকে কখন কোন খাবার দিতে হবে, কখন লাগালে আমি ওই সবজিটার দাম পাবো, কখন আমি ওইটার নিউট্রিশন দিতে হবে, সব কিছুই কিন্তু আপনাকে জেনে তারপরে আসতে হবে। কৃষি সেক্টরে বেশি টাকা ইনভেস্ট লাগে না, অল্প টাকা দিয়ে সে শুরু করতে পারে। রেখাপা, আপনাকে দেখে যারা আপনার আশেপাশে যারা আছে নারীরা, নিশ্চয়ই আপনি এখন সাফল্য অর্জন করতে পেরেছেন, তাদের উদ্দেশ্যে ছোট করে কিছু বলবেন? প্রত্যেকের মধ্যে একটা ট্যালেন্ট থাকে আমাদের, প্রত্যেক রাইডে। আমরা তো প্রথম লেখাপড়া করি, লেখাপড়া পরে প্রত্যেকে কিন্তু কাজ করি মোটামুটি। সবাই আসুক, সবাই যে যার ট্যালেন্ট অনুযায়ী কাজ করুক, কাজ করলে অবশ্যই সে সাফল্য অর্জন করতে পারবে। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কৃষিতে নারীরা আত্মনিয়োগ করছেন প্রতিনিয়ত এবং এই সংখ্যাটি ব্যাপক হারে বাড়ছে, দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বীজ সংরক্ষণ, বীজ রোপণ, চারা রোপণ, খাদ্য প্রক্রিয়াকরণ, পুষ্টিগত রান্নার কৌশল শেখানো, হাঁস মুরগি লালন পালন করা সহ আরও অনেক কিছু। বর্তমান সরকার নারীদের এই কৃষি খাতে আরও বেশি সম্পৃক্ত করার জন্যে অনেক ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে। এই ধরনের মাঠ পর্যায়ের কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের মাধ্যমে যে মাঠ পর্যায়ের যে প্রশিক্ষণ এবং নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছেন, এটির একমাত্র কাণ্ডারি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা। তাকে আমরা মন থেকে ধন্যবাদ জানাই এবং আমরা শুধু সরকার নয়, সরকারের পাশাপাশি আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা যদি সবাই নারীদেরকে এই পেশায় নিয়োজিত হওয়ার জন্যে সাহায্য এবং সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দেই, তাহলে কিন্তু আমাদের নারীরা সামনে এগিয়ে যেতে পারবে।
এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।